আমরা যখন জুলাই সনদের প্রেক্ষাপটে দেখেছি আমাদের ৪ বছরের শিশুরাও জীবন দিয়েছে, যখন দেখেছি গত ১৭ বছর ধরে উন্নয়নের নামে আমাদের নির্বাচনকেই ভুলিয়ে রাখা হয়েছে, আবার গত ১.৫ বছরে লক্ষ্য করেছি আমরা নিজেরাই নির্বাচন বলতে বলতে বিচার ও সংস্কারের প্রশ্নটাই মাথা থেকে সরিয়ে ফেলেছিলাম। এখন আবার দেখা যাচ্ছে নখের কালি শুকানোর আগেই উন্নয়নের কথা বলে আমরা যেন জুলাই সনদের মূল চেতনাকেই ভুলে যেতে বসেছি। এতে আমি সত্যি বিব্রত হই। আমাদের সন্তানরা কি সেদিন রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল শুধুমাত্র একটি ফ্যামিলি কার্ডের জন্য? না, তারা দাঁড়িয়েছিল ভিন্ন এক দাবিতে। সেদিন রাস্তায় দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। অথচ আমরা আজ সেই সংস্কার শব্দটিকেই গুরুত্ব দিতে পারছি না। সংস্কারের পরিবর্তে আমরা এখন সংশোধনের পথে হাঁটছি। কিন্তু এই সংশোধনের জন্য তো আমাদের তরুণরা, ছাত্ররা, সাধারণ মানুষ রক্ত দেয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের প্রস্তাব তো আগেও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ২৪ ঘন্টা দরজা খোলা, তোমরা এসে সংশোধনের কথা বলো। কিন্তু সেদিন ছাত্র জনতা সেই প্রস্তাব গ্রহণ করেনি। তারা সংশোধন নয়, সংস্কার চেয়েছিল। তাহলে আজ আমরা কেন সেই সংস্কারের কথা ভুলে যাচ্ছি? মাননীয় স্পিকার, আরেকটি কথা স্মরণ করাতে চাই। ছোটবেলায় আমি বাংলা সাহিত্যে অনার্স করার সময় রাষ্ট্রবিজ্ঞানে একটি ছোট বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোজ নো ল। আজ আমরা সেই প্রয়োজনের কথাটিকে সংবিধানের ধারা উপধারার মধ্যে আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজছি, আমরা দাঁড়ি, কমা, সেমিকোলন খুঁজছি। কিন্তু আজ আমরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছি, এই সংস্কারের প্রয়োজন কেন তৈরি হয়েছে, কেন এই প্রস্তাব উত্থাপিত হয়েছে। ৩০ কার্য দিবসের মধ্যে যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল, সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিয়েছি, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিয়েছি, কৃষি কার্ডে গুরুত্ব দিয়েছি, আরও অনেক বিষয়ে গুরুত্ব দিয়েছি। অথচ যে কারণে নির্বাচন হলো, যে কারণে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কারের দিকেই আমরা যথাযথভাবে নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, আমি আরও দুটি কথা বলতে চাই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের সামগ্রিক প্রয়োজনের কথা বিবেচনা করে মাঝে মাঝে একটি প্রশ্ন সামনে আসে। আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলি, সংবিধানের ধারাগুলোর কথা বলি, তখন কাউকে কাউকে বলতে শোনা যায় গণভোটে যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে তার পক্ষে 70% মানুষ ভোট দিয়েছে, আর 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি বিনয়ের সাথে ট্রেজারি বেঞ্চে থাকা সম্মানিত সদস্যদের কাছে জানতে চাই, যদি 51% মানুষ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়ে থাকে আর 70% মানুষ জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়ে থাকে, তাহলে আমরা কেন সেই 51%কে প্রাধান্য দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছি এবং গত 17 বছরের উন্নয়নের কথা বলছি? আমরা কি তাহলে মূল প্রশ্ন থেকে সরে গিয়ে দেশের জনগণকে আবারও অন্য একদিকে নিয়ে যেতে চাইছি? আমরা এমন একটি বাস্তবতা লক্ষ্য করছি যেখানে আমরা মুখে বলি সবার আগে বাংলাদেশ, বলি সবাই মিলে বাংলাদেশ, কিন্তু বাস্তবে কি আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি? আমাদের যে আশঙ্কা, উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা, সেটি কি আমরা সত্যিই বিবেচনায় নিচ্ছি? মাননীয় স্পিকার, সম্প্রতি 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক পরিবর্তন করা হয়েছে। আমরা কি খেয়াল করলাম না, যদি সত্যি সবাই মিলে বাংলাদেশ হয়, তাহলে কি সরকারি দলের বাইরে কোনো যোগ্য, সৎ মানুষ পাওয়া গেল না? মাননীয় স্পিকার, আরও একটি বিষয় উল্লেখ করতে চাই। 42টি জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। আমরা এদিক থেকে প্রায়ই বলি বাংলাদেশ সবার, সবাই মিলে বাংলাদেশ। এই কথা বলার সময় আমরা টেবিল চাপড়ে সংসদকে সরগরম করে তুলি। কিন্তু বাস্তবতায় এই 42টি জেলা পরিষদ বা প্রশাসনিক কাঠামোয় কি আমরা ন্যায্যতার ভিত্তিতে অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছি? আমরা প্রায়ই বলি আপনাদের পক্ষ থেকে 1 জন দিন, 2 জন দিন, ন্যায্যতার ভিত্তিতে কমিটি গঠন করি। কিন্তু বাস্তবে কি আমরা সেই নতুন বাংলাদেশের দিকে এগোতে পেরেছি, যেখানে এই 42 জনের মধ্যেও অন্তত 1 জনকে নিরপেক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে? মাননীয় স্পিকার, অতীতে অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, তখন আমরা নিজেরাই বলেছিলাম এটি সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্রের প্রতিপন্থী। কিন্তু আজ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে দ্রুত প্রশাসকদের বদলি করে নিজ দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তাহলে আমরা কি সত্যিই বলতে পারি সবাই মিলে বাংলাদেশ বা সবার আগে বাংলাদেশ বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে? আমরা বলতে পারি না। আর সেই কারণেই আজ জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে আমাদের এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ট্রেজারি বেঞ্চ থেকেই বলা হচ্ছে এটি নাকি অবৈধ। যদি এটি অবৈধ হয়ে থাকে তাহলে প্রশ্ন আসে, এই জাতীয় সংসদে সেই কাগজ কে উপস্থাপন করল? যারা করেছে তাদের আগে আইনের আওতায় আনা উচিত। এই তথাকথিত অবৈধ প্রক্রিয়ায় আমাদেরকে সহযোগিতা কারা করেছে? এই প্ররোচনা কে দিয়েছে? মাননীয় স্পিকার, আমরা তো কাউকে জোর করে কোথাও থেকে এনে এই কাগজ তৈরি করিনি। আমি নিজে বাউফল থেকে এই সংস্কারের শপথের কাগজ নিয়ে আসিনি, এটি এখান থেকেই আমাদের দেওয়া হয়েছে।